5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় এই বন্দিশালাগুলো ব্যাপক রদবদল তারা করেছে, যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে যেখানে একসময় বন্দিশালা ছিল। শেষমেশ তারা আমার সেলটা খুঁজে পেতে সক্ষম হয়। আমি যেই বর্ণনা দিয়েছি তার পুঙ্খানুপুঙ্খ সেসব বর্ণনা সেখানে পেয়েছে। বন্দিরে কথা বলার সময় অনেক কিছু বলে ফেলেছে। আমাকে ওষুধ খাবার দেওয়ার সময় বেশ কিছু লেখা আমি দেখে ফেলেছি। তদন্তকারী সংস্থা বলেছেন যে তারা সম্পূর্ণ চেইন অফ কমান্ডকে তারা শনাক্ত করতে পেরেছে এবং তাদের বিচারের প্রক্রিয়াধীন আনাটা প্রক্রিয়াধীন রয়েছে। আমি আমার বন্দি জীবনে একটি বই লিখেছি, গুম জীবনের আয়নাঘরের সাক্ষী, গুম জীবনের 8 বছর। এখানে আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। আমি দর্শকদের জন্য শুধু এতটুকু বলি, ওখানে নিয়ম হচ্ছে 24 ঘন্টা চোখ বেঁধে রাখার এবং চোখটা এমনভাবে বাঁধা হতো যাতে কোনো কিছুই আমরা দেখতে না পারি। হাত 24 ঘন্টা হাত করা পড়ানো থাকতো সকল। আমি যখন বলতাম যে আমি তো একটা অন্ধকারে বন্দি অবস্থায় আছি, এখানে হাত করা পড়ানোর কী মানে, তখন তারা বলতে যেটা এখানকার নিয়ম। আপনি একা নয়, সকল বন্দি হাত পরা 24 ঘন্টা হাত করা পড়া অবস্থা আছে। এবং সবচেয়ে দুঃখ মানে নির্মম অবস্থা ছিল রাত 12টা থেকে সকালে নাস্তা আসার আগ পর্যন্ত হাতটা পিছন দিয়ে দিল। যখন আমাদের ঘুমানোর সময় হাতটা পিছনে থাকতো। তো নিয়ম যেটা আমি সেটা বলছি এখানে, যখন খাবারের সময় আসতো তখন তারা খাবার দিয়ে ডান হাতটা খুলে দিত, বাম হাত থেকে হাত করে ঝুলতো। উভয়স্তে আমরা খেতাম, এক হাত থেকে হাত করে ঝুলছে, আমরা হাত দিয়ে খেতাম। চোখটা হালকা লুজ করে দিত এবং বলতো যে দেয়ালের দিকে কাছে যেয়ে দেয়ালের দিকে মুখ করে আমাদের খেতে হবে। এরপর যখন আমার কোনো কারণে টয়লেটে যেতে হতো তখন বাম হাতের হাত কটা খুলে দিত, আবার ডান হাত থেকে হাত কটা ঝুলতো। এভাবে আমরা গোসল করতাম, এভাবে আমরা টয়লেট করতাম। খাবার সময় একটা জিনিস তারা করতো যে অন্যদের ব্যাপারে আমি কানে শুনতাম যে খাবার সময় বারবার বকাঝকা করছে, দ্রুত খেতে বলতো। আমাকে অন্তত এই জিনিসটা তারা করেনি, আমি একটু সময় নিয়ে খেতে পারতাম। আর আমি দীর্ঘ সময় ছিলাম, এই জন্য কিছুটা হলেও আমার ব্যাপারে তাদের মানে সময়ের সাথে সাথে একটু ছাড় তার দিয়েছিল, এই যে আমি সময় নিয়ে খেতে পারতাম। টয়লেটে গেলে একটু সময় নিয়ে টয়লেট করতে পারতাম। গোসল করার সময় আমি যতক্ষণ গোসল করতাম আমাকে বিরক্ত করতো না, কিন্তু অন্যদেরকে আমি বারবার শুনতাম আওয়াজ দিচ্ছে, কাঁধে আওয়াজ আসতো যে 1 মিনিটে শেষ কর, দেরি করলে গালাগালি হচ্ছে। গোসল করে আসার পর তার আবার হাত কটা লাগিয়ে দিত এবং চোখটা এমনভাবে বেঁধে দিত আমি চেক করতে আমি কিছু দেখতে পাচ্ছি কিনা। ধীরে ধীরে সময় যখন গেল তখন তারা নিজেরা চোখ না বেঁধে আমাকে বলতো ঠিক মতো চোখ লাগানো। তো আমি আমার নাক বরাবর সামনে একটু কিছু দেখতে পারতাম, অর্থাৎ কেউ যখন খাবার দিতে আসছে তাদের পা দেখতে পারতাম, তাদের হাত দেখতে পারতাম। যখন আমি অসুস্থ হতাম, যখন আমাকে চিকিৎসা করতো তখন তাদের হাত এবং তাদের হাঁটু পর্যন্ত আমি দেখতে পারতাম। কিন্তু নিয়ম হচ্ছে 24 ঘন্টা চোখ বেঁধে রাখতে হবে। এই হালকা কিছু জিনিস আমি সামনাসামনি দেখেছি এবং যখন আমি আস্তে আস্তে দীর্ঘদিন থাকার কারণে একটা বডি ক্লক ডেভেলপ করে গিয়েছিল। আমি বুঝতে পারতাম যখন খাবার আসবে, বুঝতে পারতাম আমি আসছি। আমাদের খাবার দেওয়ার বন্দিরা খেত, গার্ডরা খেতে যেত। ওই সময় দীর্ঘ সময় কেউ আসতো না, তখন আমি আস্তে করে চোখটা লুজ করে এদিকে দেখাতাম। আবার যখনই কোনো পায়ের আওয়াজ শুনতাম তাড়াতাড়ি চোখটা বেঁধে ফেলতে পারি। মানে দেখতে পেতেন? আমি আমার সেলটা খুব ভালোমতো দেখেছি, আমি সেলের একদম পুঙ্খানুপুঙ্খ সকল কিছু আমার মনে ছিল। এবং আমি বের হওয়ার পর গুম কমিশন এবং ট্রাইব্যুনালকে আমি এভাবেই আমি বলেছি যে আমাকে এখানে আটকে রাখা হয়েছিল। বর্ণনা অনুযায়ী পরে আমার সেলকে তারা আবিষ্কার করে এবং আমি সেল দেখে আইডেন্টিফাই করি যে এই বিল্ডিংয়ে আমি ছিলাম, কারণ আমি তো বাইরে কিছু বুঝতে পারতাম। এবং মজার ব্যাপার হচ্ছে 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় এই বন্দিশালাগুলো ব্যাপক রদবদল তারা করেছে, যাতে কেউ আইডেন্টিফাই করতে না পারে যেখানে একসময় বন্দিশালা ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার আমার সেলটা একটু কোনায় ছিল, যার কারণে দেয়ালগুলো ভাঙতে পারেনি। আমাকে একজন ইঞ্জিনিয়ার বলেছে এটা হচ্ছে ওয়েট বিয়ারিং ওয়ালগুলো এরকম ছিল, এই ওয়াল ভাঙলে বিল্ডিং ভেঙে যেতে পারে। এই জন্য আমার দেয়ালটা তারা তারা মানে পুরোটি ধ্বংস করতে পারেনি। তারা যেটা করেছে দরজা ভেঙে ফেলে দেয়াল তুলে দিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হয় যেখানে আর কোনো ঘর নেই, একটা দেয়াল। তো আমি যখন আমার তদন্তকারী সংস্থারা আমার সেল বের করার চেষ্টা করছিল, তখন আমি চিকিৎসা চলে দেশে বাইরে অবস্থান করছি। তারা অনেক ছবি পাঠাচ্ছে আমাকে বারবার অনেক ক্লু দিচ্ছে, কিন্তু কোনো মধ্যে আমার সেলটা তারা খুঁজে পেয়েছিল। পরে আমার বর্ণনা করা বিভিন্ন ক্লুয়ের মাধ্যমে শেষমেশ তারা আমার সেলটা খুঁজে পেতে সক্ষম হয়। দেয়াল ভেঙে তারা আমার সেলটা উদ্ধার করে। আমি যেই বর্ণনা দিয়েছি তার পুঙ্খানুপুঙ্খ সেসব বর্ণনা সেখানে পেয়েছে। 3টে যেটা আপনাদের দর্শকের সবার জানা থাকা প্রয়োজন। প্রথম হচ্ছে আমার দেয়ালে অসংখ্য দাগ ছিল, আমার আগে যারা বন্দী ছিল তারা সেখানে দিন এসে করতে দাগতেন এবং আমি নিজেও এটা করতাম।
আমি যে হিসাব রাখতাম সেটা তারা উদ্ধার করতে পেরেছি, যেটা আমার দাগ টানার হিসাবটা ছিল। 6 মাস পর্যন্ত আমি দাগ টেনে আমার দিন হিসাব রেখেছি, পরে আমি হতাশ হয়ে গেছি, আমার হিসাব রাখতে পারতাম না। বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা ছিল, সেগুলো এখনও সেখানে বিদ্যমান। বিভিন্ন জায়গায় দেয়ালের ছাদের একটা অংশ ভেঙে পড়ে রড বের হয়ে গিয়েছিল, সে জায়গাটা আবার তারা মেরামত করেছে, ওই জায়গাটা এখনও বিদ্যমান। তো বিভিন্নভাবে এভাবে আমি সেল ভিতরটা খুব ভালো মতো দেখেছি, ফ্লোরের টাইলসটা খুব ভালো মতো দেখেছি, টয়লেটের ভিতর টাইলসের রং, গঠন, দেয়ালের বিভিন্ন লেখা, এগুলো আমার সুস্পষ্ট মনে আছে। এবং এগুলোর ভিত্তিতেই পরে তদন্তকারী সংস্থারা আমার তদন্তকারী সংস্থা এবং গুম কমিশন আমার বন্দি রেখার জায়গাটা সুস্পষ্টভাবে শনাক্ত করতে পেরেছে এবং কানে অনেক কিছু শুনতে পেরেছে। মন্দিরে কথা বলার সময় অনেক কিছু বলে ফেলেছে, আমাকে ওষুধ খাবার দেওয়ার সময় বেশ কিছু লেখা আমি দেখে ফেলেছি। এগুলোর মাধ্যমে শেষ পর্যন্ত একটি সুনির্দিষ্ট করা গিয়েছে আমি কোথায় ছিলাম, কাদের অধীনে ছিলাম এবং এর নীতিতে কারা ছিল। আমাকে তদন্তকারী সংস্থা বলেছেন যে তারা সম্পূর্ণ চেইন অফ কমান্ডকে তারা শনাক্ত করতে পেরেছে এবং তাদের বিচারের প্রক্রিয়াধীন আনাটা প্রক্রিয়াধীন রয়েছে।